তো বেসিক্যালি আগের দিন আমরা মাধ্যাকর্ষণ মানে গ্র্যাভিটেশন পড়া শুরু করলাম। দেখলাম কি বিচিত্র একটা জিনিস, নিউটনের একটু আড্ডা মারলাম নিউটনকে নিয়ে। তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ না, আমরা প্রথমে দেখলাম যে নিউটনের মাথায় কেমন করে আসলো জিনিসটা। তারপরে আমরা আসলাম নিউটন যেখান থেকে ইন্সপিরেশন পেয়েছে এই গ্র্যাভিটেশনের লটাকে আনার জন্য, সূত্রটাকে আবিষ্কার করার ইন্সপিরেশন যেখান থেকে পেয়েছে। দেখলাম যে কেপলারের তিনখানা ল থেকে সেই ইন্সপিরেশনটা ড্র করা। তো সেটা বোঝার পরে তারপরে আমরা দেখলাম যে এই কেপলারের ল গুলা কোথায় নিয়ে যাচ্ছে নিউটনকে, নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বার করার জন্য। আমরা নিউটন ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বার করলাম। চোখে এখনো ঘুম ভর্তি, ঘুম আসলে ভালো করে। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বার করলাম। তারপরে দেখলাম যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি জিনিস। এখানে কিছু ইম্পর্টেন্ট আমরা পয়েন্টস জানলাম। ইম্পর্টেন্ট পয়েন্টস কেমন, যেমন তোর এখানে যদি তোর এই ধর পৃথিবী আছে বা যে কোনো একটা সেলেস্টিয়াল অবজেক্ট আছে, এখানে কিন্তু খালি পৃথিবীর মধ্যে আর জিনিসটা সীমিত না, যে কোনো সেলেস্টিয়াল অবজেক্ট এর বাইরে থাকলে তোর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা কেমন করে হবে, আর যদি এর ভেতরে থাকে তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা কেমন করে হবে, আমরা এই অবধি করেছিলাম। ঠিক আছে, ফাইনালি আমরা একটা ফর্মুলা বানালাম যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হাইটের সাথে কেমন করে ভ্যারি করে, g ইন্টু 1 মাইনাস 2h বাই r। r হচ্ছে রেডিয়াস, যে কোনো কিছু যদি আর্থের বলিস তাহলে আর্থের রেডিয়াস। হাইট মানে তোর কত দূর অবজেক্টটা আছে বেসিক্যালি সারফেসের বাইরে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো এই ফর্মুলাটা দিয়ে আমি বলছিলাম যে এই যে এখান থেকে এখানে যে গ্র্যাভিটেশনাল চেঞ্জটা, এখান থেকে এখানে যে জি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা এতদিন ধরে মোশন টোশনে যেখানেই আমরা প্রবলেম করেছি না কেন আমরা কিন্তু জিটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, বাট সেটা কিন্তু না। তুই আজকে এখান থেকে বুর্জ খালিফার গ্রাউন্ড থেকে তুই যতটা মেজার করবি জি এর ভ্যালু, বুর্জ খালিফার চূড়ায় গিয়ে কিন্তু জি এর ভ্যালুটা বদলাবে। তো কেমন করে বদলায় সেটা এই ফর্মুলাটা একটা অ্যাপ্রক্সিমেশন মাত্র, বুঝতে পারছিস? এবার খুব কম চেঞ্জ কেন হচ্ছে, কারণ যে আরটা না অনেক বড় এইচ এর থেকে। তো এইচ বাই আর হাইট যতক্ষণ না একটা মোটামুটি মেজারেবল একটা পজিশনে আসছে ততক্ষণ এইচ বাই আরটাকে ইগনোর করা যায়, নেগলিজেবল। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এই অবধি তো আমরা পড়েছিলাম। যার মাস আছে সে অন্য যে কোনো কিছুকে টানবে, টানা মানেই একটা অ্যাক্সেলারেশন থাকবে কারণ ফোর্স দিয়ে টানবে। বোঝা গেছে? আচ্ছা, এমনি এমনি তো তুই আর দেখতে পারবি না রে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন এফেক্টটাকে অবজার্ভ করার জন্যই তোর আরেকটা, তোর যে কোনো মাস লাগবে। একটা মাস দিয়ে কেমন করে তুই গ্র্যাভিটেশন কিছু বুঝবি? কিছুই বুঝবি না, প্রপার্টিটাই ভ্যালিড না। পুরো ইউনিভার্সে যদি তুই একটাই অবজেক্ট রাখিস ঘন্টার মাথা কিছু গ্র্যাভিটেশন দেখাবে, সম্ভবই না। আচ্ছা হ্যাঁ, রে এই লেজারের থেকেও ভীষণ স্ট্রং, কালার আছে আবার, জানিস না? কোনদিন দেখছিস গ্র্যাভিটেশনের টর্চ বানাইছে বাজারে, এরকম করে গ্র্যাভিটেশন দেয়, দেখছিস কোনোদিন? না একটু বলছিস ঠিক আছে, মাথা লাগা একটু। না না ভুল হয়ে গেছে, না আমি বলছি কোশ্চেন করবি ঠিক আছে, কোশ্চেন করতে কোনো বাধা নেই, মাথাটা একটু একটু যেমন লাগাস বলার সময় স্যার মাথায় চুল এরকম করে। আচ্ছা এবার এটা তো হলো গিয়ে সেই কেসটা যেখানে তোর অবজেক্টটা যে আছে পৃথিবীর বাইরে আছে, বা ফর দ্যাট ম্যাটার যে কোনো সেলেস্টিয়াল বডির বাইরে আছে। এবার হোয়াট ইফ অবজেক্টটা ভেতরে থাকে, সেটারও আমরা একটা ম্যাথমেটিক্স ডেভেলপ করব। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাই এটা নিয়ে, প্রেডিক্টেবিলিটি। এই যে আজকাল সব রকেট রকেট সব বার করে যাচ্ছে টেসলা, ইলন মাস্ক, টেসলা না তো স্পেস এক্স, ফটাস ফটাস করে রকেট ছাড়তেছে ওপরে, কেমন করে? সবই ল দিয়ে ট্রাজেক্টরি গুলা। ওখানে ফিজিক্সটা আরো অনেক বেশি কমপ্লিকেটেড, ফান্ডামেন্টালস এটাই, বেসিক সেটা।
তো সাপোজ এবার তোর কাছে একটা অবজেক্ট আছে, একটু ভেতরে ঢুকে আছে, ডি ডিস্টেন্স ভেতরে ঢুকে আছে, ধরে নে এই গোটাটা হচ্ছে আর। ক্লিয়ার? সরি। তো আমাকে একটা কথা বল, যে এখানে তোর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হবে এর উপর অ্যাক্ট করবে, সেটা একমাত্র এইটুকুর জন্য, এইটুকু মাসের জন্য? এটা আমি বলেছিলাম অদ্রিজা, মাথায় আছে এটা? আচ্ছা, এইটুকু মাসের একদম সারফেসে আছে। তাহলে আমি কি এরকম করতে পারি, বলতে পারি যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, এই পুচকিটা যদি মাস এম হয় আর এটা যদি মাস ক্যাপিটাল এম হয়, তাহলে এটা হবে জি ক্যাপিটাল এম এম বাই আর মাইনাস ডি হোল স্কয়ার বলতে পারি। আর মাইনাস ডি কারণ আমি এইটুকু লেন্থটা নিব, ঠিক আছে? এবার যদি আমি এই মাসটার উপর অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে আমাকে এফ বাই এম করতে হবে আমাকে, তাই তো? এফ বাই এম মানে জি এম বাই আর মাইনাস ডি হোল স্কয়ার, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটা ফিল করবে। আর্থের ক্ষেত্রে হলে এটাকে আমরা জি বলবো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। বোঝা গেছে? আচ্ছা, এটা এটা কিসের ফাংশন বলতে পারবি? জিটা কিসের ফাংশন? কি চেঞ্জ হলে জিটা চেঞ্জ হবে? না, ডিটা চেঞ্জ হলে জি চেঞ্জ হবে। এটা তো ডেপথ তো একটা আরবিট্রারি ডেপথ রে বাবা। না, বড় জি কেমন করেছে? ছোট জিটা কিসের ফাংশন আমি বললাম? বড় জিটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ছোট জিটা ডি এর ফাংশন। বোঝা গেছে? কেন ডি এর ফাংশন? আরে ডিটাই তো ভেতরের এইচ রে বাবা, যাতে এইচ জিনিসটা কনফিউশন না হয় কোন ফর্মুলাটা লাগাবি, যার জন্য এইচ আমরা এই সিস্টেমটার বাইরে কোন একটা অবজেক্ট কে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করছি, আর ডি হচ্ছে ভেতরে একটা ডেপথ আছে ভেতরে। বুঝা গেছে অ্যাজাম্পশনটা? তাই বুঝছিস অ্যাজাম্পশনটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটা কথা বললাম, আমি এই জিনিসটাকে, এই গোটা জিনিসটাকে আমি তোর জি এর ফর্মে আনতে চাই, জি যেটা আর্থের সারফেসে যেটা আছে সেটা। আমি এরকম করতে পারি, এটাকে জিএম বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার করতে পারি এরকম? আমি পারি, পারি কিনা অদ্ভুতটা? শিওর? সবাই শিওর পারি পারি এরকম? তো এই যে জিএম বাই আর স্কোয়ার, এটা কি বলতে পারবি? হুম হুম মানে কোথায় স্মল জি? আর্থের কোথায়? সারফেসে। এই ভাষাটা ক্লিয়ার করতে হবে, বুঝা গেছে? তো এটা হচ্ছে জি আর স্কোয়ার বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার। ক্লিয়ার? এটুকুতে কারোর কোনো সমস্যা নেই? আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু কেলো করে দিলাম, কোথায় বার কর? এই সৌরদীপ, বলতো কোথায় ভুল করছি? তো মাইক মিউট আছে রে। কেউ বলতে পারবি এই স্টেপটাতে একটা ফান্ডামেন্টাল ভুল আছে? না 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 না, দুটা জি, তিনটা জি, চারটা জি, যা ইচ্ছা জি, মাতাজি পিতাজি বল, এখানে কোথায় তোর পার্টিকুলারলি স্টেপে ভুল হয়েছে? এই স্টেপে একটা কাটাকুটি যে নামে, আমি যদি কাটাকুটি যাওয়ার জন্য তার নামে হুবাই হুট করে আমি আর্টস কাজ না আনতে পারি? হুবাই আমি আর্টস কেন আনবো? এক্সপ্রেশনটা তো চেঞ্জ হয়ে যাবে। তো ইসে পিসে চিন্তা কর আগে। কি অদ্রিজা? বুঝ কি
এটা এখনো কেউ ধরতে পারিস নাই যে এই যে জিটা যে আমরা বলছি এখানে যে মাসটা হবে সেই মাসটা এইটুকুনি অবজেক্টের মাস। বুঝতে পারলি অদ্রিজা? এইটুকু মাসেরই তো সারফেসের মধ্যেই অ্যাক্সেলারেশনটা না, তো এই মাসটা এই মাস হবে, পুরো অবজেক্টের মাস হবে না। মাথায় ঢুকছে? ক্লিয়ার? বুঝছিস কিনা বল। তো এইবার আমি এর জন্য এটাকে জি লিখতে পারবো না, কারণ সারফেসের জন্য যদি এটা একটা সারফেস ফেনোমেনা হয় তাহলে কিন্তু জিটা জি গোটা এমটা হবে। বোঝা গেছে? তো আমি এমএস টাকে আমাকে রিপ্লেস করতে হবে না গোটা মাসটা দিয়ে। তো এমএস টা কি বেসিক্যালি? দেখ, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে মাস আমি বলতে পারি ডেনসিটি ইনটু ভলিউম। তো এম ই যদি আমি বলি গোটা মাসটা ডেনসিটি ইনটু 4/3 পাই, আর এই গোটা আটটার কিউব না, বুঝতে পারছিস? আর এম এস টা কি? রো ইনটু 4/3 পাই আর মাইনাস ডি এর হোল কিউব না, এটা কি না বল? কি করলাম বুঝলি? এম এস হচ্ছে এইটুকুটার মাস। আরে এভাবেই তো আমি ইকুয়েশনটা ভ্যালিড হবে রে বাবা, বুঝতে পারছিস না এটা? তাহলে যদি আমি একটা রেশিও নিই এম এস বাই এমই, এই দুটোকে ডিভাইড করলে আমি আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব পাবো। বুঝতে পারছিস? তাহলে আমি এম এস টাকে রিপ্লেস যদি করি আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব পাবো ইন্টু এমই। ঠিক আছে, এইবার ইট মেক্স সেন্স। এইবার তোকে এই স্টেপে বেসিক্যালি এম এস টা রিপ্লেস করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে জি আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব ইন্টু এম ই ইন্টু তোর এখানে আর স্কোয়ারটাকে এবার বাদ দিয়ে দে, কারণ এখানে দরকারই নাই। এটা এটা আমি এখান থেকে এনে দেবো 1 বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার। এইবার ভালো করে ব্যাপারটা বোঝ, এখানে আমার কাছে তাহলে কি পড়ে থাকবে? আর মাইনাস ডি হোল কিউব আর নিচে হোল স্কোয়ার আছে, তো কেটে দিলাম, একটা আর মাইনাস ডি পড়ে থাকলো। জি এম ই বাই আর স্কোয়ার যদি আমি দিই আমার এখানে আর মাইনাস ডি বাই আর পড়ে থাকবে, পড়ে থাকবে। জি এম ই বাই আর স্কোয়ারটা এবার কি বল? বল। এটা হচ্ছে স্মল জি এর সারফেস। ওই কোথায় ঘুমাচ্ছিস? এই অধীজা মাথায় ঢুকছে কি করছিস? আর এইখানে কি হবে? 1 মাইনাস ডি বাই আর। এই ফর্মুলায় দেখ কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। আমি যখন হাইটটাকে বাড়াচ্ছি উপরে যাচ্ছি তখন অ্যাপ্রক্সিমেশনটা আছে, যখন আমি ডেপথে যাচ্ছি লিনিয়ারলি এটা কমছে, গ্র্যাভিটেশনটা সেন্টারে জিরো হয়ে যাচ্ছে, সেন্টারে কোনো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নাই। বোঝা গেছে ব্যাপারটা? বল মাথায় ঢুকছে কিনা? হ্যাঁ, ভেতরে ডি ডিস্টেন্স নিচে, দেখ প্যারামিটার গুলো ভালো করে এখানে দেখবি, ডি যত বেশি হবে তুই সেই পয়েন্টে বার করতে পারবি জি এর। ক্লিয়ার? মাথায় পরিষ্কার ভাবে ঢুকছে? এই অবধি কারোর কোনো সমস্যা থাকলে বল। কারোর কোনো সমস্যা নেই? ওকে, এইবার আমি নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটাতে আমি যাই, যেটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক ফর এনার্জি আমরা পড়ছি সবাই, তখন দেখ বলতো পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি হবে? পোটেনশিয়াল এনার্জি মানে কি সে তো বুঝলাম, কিন্তু কনসেপ্টটা কেমন করে হয় বল দেখি।
আচ্ছা এটুকু তো জানিস যে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, কোথাও এর এনার্জি হিট টিটে লুজ হবে না, মানে তুই যে কোনোই পাথ দিয়ে ওয়ার্ক ডান কর সেটা মিনিমাম ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করবে, এটুকু তো জানিস। তো এর জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি, যেই একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যে পোটেনশিয়াল এনার্জিটা তোর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে সেটাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেছে ব্যাপারটা? একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তোর, তোকে সবসময় টানতে চাচ্ছে, তুই থেকে সবসময় দূরে যেতে চাচ্ছিস, তো এর জন্য কি হবে, তোর টানাটা তোর একটা এনার্জি স্টোর করবে ভিতরে। আচ্ছা যদি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড না থাকতো তাহলে তো কোনো কাজই করতে হতো না এটাকে দূরে ইয়ে করতে, সরাতে। এখন তোর এনার্জি লাগছে এটাকে দূরে সরাতে, এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে তুই একটা অবজেক্টকে যদি সরাস, এনার্জিটা ওর মধ্যে স্টোর হয়ে যাবে, এবং সেই এনার্জিটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেছে ব্যাপারটা? যেমন একটা স্প্রিং আছে, একটা স্প্রিং ধর, একটা স্প্রিং এর উপর একটা যে কোনো বল টল লাগানো আছে, তুই যখন টানছিস তোর এনার্জি ওটার মধ্যে স্টোর হচ্ছে না? কেন স্টোর হচ্ছে? কারণ তুই এনার্জি লাগাচ্ছিস ওটাকে টানতে স্প্রিং এর এগেইনস্টে। ঠিক ওরকম গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের ঠিক তাই সেম জিনিসটা হয়। তোর কাছে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এবার একটা অবজেক্ট আছে তোর কাছে, ওই অবজেক্টটা তুই কি করছিস, তুই অবজেক্টটাকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে নিয়ে যাচ্ছিস, তোকে একটা কাজ করতে হবে। বোঝা গেছে? সেই কাজটা তোর এনার্জি হিসাবে স্টোর হয়ে যাবে, সেই এনার্জিটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মানে না, তুই ছাড়ে দিলে তখন ধপাস করে পড়বে, তুই ছাড়ে দিলেই যে এনার্জিটা স্টোর হয়েছিল সেটা কাইনেটিক এনার্জিতে নিজেকে ছেড়ে দেবে, কারণ স্টোর হয়ে এনার্জি থাকতে পারে না। আমাদের ইউনিভার্সের গোটা প্রপার্টি এটা, ক্লাস থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার আছে ওদের টার্ম 2 তে, খুব ইন্টারেস্টিং। ওখানে তোদের মেজরিটি এসব নিয়ে ডিসকাস করবে না, বাট অ্যাকচুয়াল থার্মোডাইনামিক্স এখানে ইউনিভার্সের যত সমস্ত ফেনোমেনা খুব সুন্দর করে এক্সপ্লেন করার জন্য ব্যবহার করা হয়। মানে দেখ, একটা ফেনোমেনাকে দুভাবে দেখা যায়, একটা ফোর্স দিয়ে একটা এনার্জি দিয়ে। ফোর্স দিয়ে যদি তুই দেখিস তাহলে এনার্জি চিন্তাই করার দরকার নেই, যখন একটা অবজেক্ট ছিল ছাড়লি ফোর্স লাগছে তো অ্যাক্সেলারেশন হচ্ছে। আর যদি এনার্জি দিয়ে দেখতে চাস তাহলে ফোর্সকে ভুলে যা, তাহলে বলবি এনার্জি স্টোর হচ্ছে, আর এনার্জি স্টোরড এনার্জিটাকে রিলিজ করছে কাইনেটিক এনার্জির ফলে। বুঝতে পারছিস? দুভাবেই দেখতে পারিস একটা ফেনোমেনাকে। মোশনের টাইম বলেছিলাম ওয়ার্ক ফর এনার্জি, তাই গেছে বলেছিলাম এই পয়েন্টটা, হোয়াটএভার। আচ্ছা এবার সাপোজ আমি বলছি, তুই জানিস যে তোর এটা আর্থ আছে, সাপোজ এই আর্থের তুই একদম হালকা উপরে কিছু একটা অবজেক্ট উঠাচ্ছিস, তাহলে একটা কথা বল, এর উপরে আর্থ কতটা ফোর্স লাগাবে? অদ্রিজা, এই যে স্মল এম হয়, ফোর্স কত লাগাবে? এমজি, কতটা ফোর্স লাগাবে? তো আমি যদি বলি যে আমি ফোর্সের এগেইনস্টে কিছু কাজ করতে চাই, আমি সাপোজ এটাকে হাইট এইচ এ উঠালাম, আগে এর হাইট ছিল এইচ নট, এখন সাপোজ এর হাইট হলো এইচ প্লাস এইচ নট, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এর ওয়ার্ক ডান কত হচ্ছে, এর ওয়ার্ক ডান হচ্ছে এমজি এইচ প্লাস এইচ নট ফাইনাল তোর পজিশনের জন্য মাইনাস ইনিশিয়াল পজিশনে উঠাতে যতটা ওয়ার্ক করতে হয়েছে এইচ নট, আমি সেটাতে কনসার্ন না। তাহলে এটা কি হচ্ছে আমার কাছে, mgh প্লাস mgh নট মাইনাস mgh নট, বেসিক্যালি আমার কাছে আসছে mgh। কেন এটা আমরা কেমন করে করেছিলাম তো যদি মনে থাকে, তাহলে আমরা দেখেছিলাম যে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয় তাহলে এটা হলে ডিসপ্লেসমেন্ট সেই ডাইরেকশন হলে ভেক্টরটা উঠে যায়, আর কিছু না। এখান থেকেই যে ফোর্সটা তোর কাছে সেটা আসছে mg,
মানে এমজি ফোর্স তোকে লাগাতে হচ্ছে এটাকে উঠানোর জন্য, কারণ আর্থের গ্র্যাভিটেশনাল পুলটাকে তোকে সারপাস করতে হচ্ছে। এমজিটা বেরিয়ে যাচ্ছে, আর ডিআর এর ইন্টিগ্রেশন মানে তো টোটাল যতটা পাথ তুই ট্রাভেল করেছিস এইচ। বুঝবি কনসেপ্ট গুলা, ঠিক আছে? একটু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এইবার আমি এটাকে আরেকটু জেনারেলাইজ করি। এটা তো আর্থের সারফেসে চুনাপুটির সমস্ত এক্সপ্রেশন, যেটাকে আমি কনস্ট্যান্ট মেনে নিয়েছি, একদম সারফেস ফেনোমেনন, এটা তো পড়ে এসেছিস। এইবার ঠিক এরকম যেমন আর্থের জন্য এই বোতলটা এখানে উঠালে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে, ঠিক এরকম চাঁদের হবে না? আর্থের জন্য চাঁদের হবে, আর্থের জন্য যত অ্যাস্টেরয়েড আছে আর্থের আশেপাশে হবে। এই যে সেলেস্টিয়াল স্কেলে পোটেনশিয়াল এনার্জি কেমন করে বার করবি? আরো বড় এক্সপ্রেশন দিয়ে। সেখানে পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য, পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য তোকে বেসিক্যালি ওয়ার্ক ডানটা বার করতে হবে, তাই তো? যতটা ওয়ার্ক করছিস একটা অবজেক্টের উপরে, খুব স্লোলি ওটাকে মুভ করে একটা ফিল্ডের এগেইনস্টে, মানে কাইনেটিক এনার্জি জিরো এরকম ধরছিস তুই, অলমোস্ট জিরো। সেই হিসাবে তুই যে ওয়ার্ক ডানটা করছিস, সেই গোটা কাজটা ওর মধ্যে এনার্জি হিসাবে স্টোর হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? যেমন আমি এর মাথার উপরে আমি ওয়ার্ক করছি, তার মাথার মধ্যে নলেজ হিসাবে স্টোর হয়ে যাচ্ছে, সে মারা যাক পরীক্ষার পরে আমার কোনো চিন্তা নেই। কিন্তু মানে এর মাথার মধ্যে নরকমই কাজ করে, পরীক্ষার পরে খুশ করে নামতে থাকবে, যেমন পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে বদলায়। বুঝতে পারছিস ব্যাপারটা? গল্পটা এরকমই, ফিজিক্সের গল্পটা ঠিক সেরকমই। এবার সাপোজ তোর কাছে একটা বড় অবজেক্ট আছে, আমি না এটাকে আর্থ মুন এসবে রেস্ট্রিক্ট করছি না, যে কোনো দুটো বড় অবজেক্ট আছে, এর মাস সাপোজ m1 আর বা m1 না ক্যাপিটাল এম কর, আর একটা ছোট অবজেক্ট আছে বা ছোট হোয়াট এভার, ডাজ নট ম্যাটার, আমি জাস্ট বলছি এরকম করে। আর ওদের মধ্যে দূরত্বটা কতখানি? 8, ঠিক আছে? তো এর উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাবে, এর ম্যাগনিটিউডটা বলতে পারবি কেউ? অদ্রি যাব তো, এটা কি বিশাল হাইফাই কিছু? তাহলে তুই চিন্তা করতেছিলিস কেন? ঘুমাস নাই ঠিক করে? বিদ্যাকে ছেড়ে মাথায় ঢুকা ওটাকে। আচ্ছা তাহলে সাপোজ আমি এই যে অবজেক্টটা আছে না, এই লাইন বরাবর এই অবজেক্টটাকে আমি এদিকে একটু সরাচ্ছি, সরা আমি এখানে আনলাম, ঠিক আছে? ইনিশিয়ালি আমি মানছি এদের মধ্যে ডিসটেন্স ছিল r1, ফাইনালি এদের মধ্যে ডিসটেন্স হলো r2। বোঝা গেছে ব্যাপারটা? এই সিচুয়েশনটা ক্লিয়ার? কেমন? আমরা এখন কি ক্যালকুলেট করব? ওয়ার্ক ডান ক্যালকুলেট করব এটা। তাহলে ওয়ার্ক ডানটা তোর কি হবে? আমি যদি বলি এর ওয়ার্ক ডানটা কার, আমি যে ফোর্সটা লাগাচ্ছি সেটা, এবার এই ফোর্সটা সব সময় আমি চাই না কোনো অ্যাক্সেলারেশন হোক, তাহলে যেই ফোর্সটা গ্র্যাভিটির ফোর্স তার বরাবর হতে হবে ফোর্সটা। তো বেসিক্যালি এই যে ওয়ার্ক ডানটা এই পজিশন থেকে এই পজিশনে, মানে 1 থেকে 2 তে যে ওয়ার্ক ডানটা, সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ ফোর্স ডিআর। এবার যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা তোর সেম ডাইরেকশন, আমি এদিকে ফোর্স দিচ্ছি এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই আমি ভেক্টর আর অ্যাড করছি। তো ফোর্সটা এখানে কি হচ্ছে ভেবে দেখ, জি এম এম বাই আর স্কয়ার, আর ডিআর আছে, ঠিক আছে? না রে, এটা জেনারেল ফোর্স, এটার পজিশন r1 থেকে r2 অবধি যাবে, এটা তো চেঞ্জ হচ্ছে না বাবা, এটা তো ফিক্স না, ফোর্সটা তো কনস্ট্যান্ট না, যত ডিসটেন্স বাড়ছে তত ফোর্সটা কমছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? তাহলে জিএমএমটা এখানে কনস্ট্যান্ট, জিএমএমটা বাইরে বার করে দে, আর ভেতরে তোর কাছে 1/r² dr পড়ে থাকছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে জি এম এম আর স্কয়ারের ইন্টিগ্রেশন যদি তুই করিস, যদি তোরা ভুলে যাস, তাহলে এটা 1/-1/r
যদি ভুলে যাস টুকটাক ইন্টিগ্রেশন তাহলে এটা হচ্ছে GMM 1/R2 minus 1/R1। এটা কি হচ্ছে, যে পোটেনশিয়াল এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? বল এটা বুঝতে পারছিস কিনা? তো 1 থেকে 2 তে নিয়ে যেতে পোটেনশিয়াল এনার্জি তোর যতটা স্টোর হচ্ছে যে কোনো একটা অবজেক্ট মাইনাস হবে, অফকোর্স মাইনাস হবে এই এক্সপ্রেশনটা থেকে। কারণ তোর এই যে 1/R2 যে জিনিসটা আছে না, R2 টা যেহেতু বড় 1/R2 ছোট হবে, R1 যেহেতু ছোট 1/R1 বড় হবে, তো ছোট থেকে বড় মাইনাস করলে মাইনাস সাইন আসবে, এটাকে কাউন্টার করার জন্য মাইনাসটা, কারণ ওয়ার্ক ডানটা তো পজিটিভ হচ্ছে। তাই বুঝতে পারছিস এই জিনিসটা? এক্সপ্রেশনটা মাথায় ঢুকছে? ওই ঢুকছে মাথায়? না ঢুকলে বলবি কিন্তু, চুপচাপ বসে থাকবি না। আর কালটি খাওয়ার আগে বলবি স্যার কালটি খাচ্ছে এই মাসের পর থেকে। আচ্ছা, নাহলে হিসাব রাখতে হয় না, কে কখন কালটি খায় বোঝা যায় না। আচ্ছা আমার এমনি কোনো যায় আসে না, আমার ঘন্টা। তাহলে এবার এই জিনিসটা এভাবে ভাব, এই জিনিসটা এবার এভাবে ভাব যে তোর যদি সাপোজ R1 থেকে R2 না থাকতো, তোর যে কোনো একটা জেনারেল ইন্টিগ্রেশন তোর যদি দরকার থাকতো, তাহলে ওটা কি পেতিস? -GMM/R না? তাহলে কি তুই এরকম বলতে পারিস যে আমি একটা ডিস্টেন্সে ওটাকে সরাতে যতটা ওয়ার্ক করব, সেটা হচ্ছে আমি যতটা ইনিশিয়াল ওয়ার্ক করেছিলাম, আমি যতটা একটা ইনিশিয়াল ওয়ার্ক করেছিলাম সেটার সাথে এটাকে অ্যাড করে দিচ্ছি, এটা একটা কনস্ট্যান্ট। দেখ এই যে এক্সপ্রেশনটা আমি ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে না? আসবে কিনা একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনটাতে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন করলে? তো এই কনস্ট্যান্টটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, পোটেনশিয়াল কেমন করে তোর R² হবে? ওটাই তো ইন্টিগ্রেট করে তো আর আসলো রে কাকু। ওটা তো ফোর্স R² হবে, এনার্জি না তো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে W1 টা কি কেউ বলতে পারবি? ভেবে দেখ, একটা জিনিস ভেবে দেখ, দেখেছিস আর এ যদি তুই ইনফিনিটি বসাস তাহলে W1 টা পাবি, আর ইনফিনিটি বসালে এই গোটা এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে, পড়ে থাকবে তোর কাছে W1। লক্ষ্য করেছিস এটা? আরে তুই ইনফিনিটি বসা, আর যদি অনেক বেশি হয় তাহলে এটা জিরো হয়ে যাবে না, পড়ে থাকবে তো W1 না, কারণ এটা একটা কনস্ট্যান্ট। তাহলে W1 টা কি? W1 টা কি? আরে কনস্ট্যান্ট তো আমিও বুঝলাম, ইনফিনিটিতে এর যা পোটেনশিয়াল এনার্জি অবজেক্টটা, সেটা একটা কনস্ট্যান্ট আমাকে অ্যাড করতেই হবে। বুঝা গেছে? তো এখানে এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা দিয়ে তুই যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবি। বুঝতে পারছিস ব্যাপারটা? যে কোনো পয়েন্টে। আর এটা কিন্তু যে কোনো দুটো সেলেস্টিয়াল বডির জন্য ভ্যালিড। এটা আবার আর্থে লাগাতে যাস না, আর্থে কিন্তু এমজি দিয়ে হয়ে যায় কাজ। এটা কিন্তু যে কোনো সান আর আর্থের মধ্যে, আর্থ আর মার্সের মধ্যে লাগায় রে। আচ্ছা, এটা বুঝতে পারছিস? সবার মাথায় ঢুকছে এটা কি? এইবার যদি আমি এরকম মানি, যে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি অবধি যেতে 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 জিরোই হয়ে যাচ্ছে, কারণ আর ফোর্সই নাই, অত দূরে কোনো ফোর্সই নাই কিছু করার। তো ইনফিনিটিতে যদি আমি পোটেনশিয়াল এনার্জি জিরো ধরি, ইফ W1 is equal to 0, মানে পোটেনশিয়াল এনার্জি at infinity is equal to 0, তাহলে আমি WR কি পাবো? -GMM/R। বোঝা গেছে ব্যাপারটা? এটা ওয়ার্ক ডান কার? এটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্ট নিয়ে যাচ্ছি, তাই মাইনাস হচ্ছে। ফোর্সটা যে ওয়ার্ক ডান করছে সেটা পজিটিভ হবে,
কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স যে ওয়ার্ক ডানটা করছে সেটা নেগেটিভ হবে। ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুটোই তো সেম রে বাবা। দেখ না, তোর যে এখান থেকে এখানে উঠালি, তোর যে mgh হলো, সেটা কি হলো? সেটা ওয়ার্ক ডান বাই আমার এই ফোর্সটা। গ্র্যাভিটির ওয়ার্ক ডান তো নেগেটিভ হচ্ছে, কারণ গ্র্যাভিটি তার এগেইনস্টে লাগছে। বুঝতে পারছিস ব্যাপারটা কি হলো এখানে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? এবার এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। তোর একটা পার্টিকুলার সিস্টেমের এনার্জি থাকে, বেসিক্যালি যদি মোশনে না থাকে তাহলে এনার্জিটা স্টোর হয়ে থাকে। বোঝা গেছে? বুঝতে পারছিস কিনা বল? তাহলে আমরা বিভিন্ন সিস্টেমের এনার্জি কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। বিভিন্ন সিস্টেমের এনার্জি, এটা খুব মজার একটা জিনিস। এটা তোরা নিজেরা একটু ট্রাই কর, তারপরে আমি এটা ইয়ে করে দেবো, বুঝিয়ে দেবো। সাপোজ আমার কাছে একটা কনফিগারেশন আছে, এই 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 চারটা মাস, চারটারই মাস সেম, একটা স্কোয়ার ফর্ম করছে যার সাইড হচ্ছে এল। ঠিক আছে, আমি বলছি ফাইন্ড দি পোটেনশিয়াল এনার্জি অফ দি কনফিগারেশন। হিন্ট দিয়ে দিচ্ছি, একদম নতুন যেহেতু এই প্রবলেমের টাইপটা তোরা হয়তো ভাবতে পারবি না ডাইরেক্টলি, এর জন্য আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি এখানে, যে এই যে এম গুলো যে আছে না এখানে, এই এম গুলো কিন্তু ধুত করে আসবে না, একটা একটা করে তোকে অ্যাসেম্বল করতে হবে। হঠাৎ করে আসবে না তো, তোকে আগে যে কোনো একটা এম আনতে হবে, তারপর একটা এম আনতে হবে, তারপরে একটা এম আনতে হবে, তারপর একটা এম আনতে হবে। প্রথম এমটা আনলি, তোর কোনো ওয়ার্ক ডান নাই। যদি ইম্পর্টেন্ট থাকে রিসিভ করে নে বাইরে গিয়ে, যদি ইম্পর্টেন্ট থাকে রিসিভ করে নে। তো তোর এখানে কি হচ্ছে, তোর যে এম আছে না, প্রথমে তোকে একটা আনতে হবে, তারপরে তোকে একটা আনতে হবে ওর গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে, তারপরে একটা আনতে হবে দুটার গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে, তারপরে লাস্ট একটা আনতে হবে তিনটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে। তোকে অ্যাসেম্বল করতে এনার্জি লাগবে, সেটা আমি বার করতে বলছি। বার কর দেখি, বার কর, এটা খুব মজার প্রবলেম হবে। না দেখ, আমরা না এটাকে একদম বুদ্ধি দিয়ে পড়বো, বুদ্ধি দিয়ে তো সবকিছু করব, এটাতে স্পেশালি একটু বুদ্ধি লাগাবো, আর কিছু না। দেখ, প্রথমে হচ্ছে আমার কাছে আছে একদম খোলা মাঠ, আমি আগে একটা এম কে এখানে এনে বসালাম। কোনো এনার্জি লাগবে? আর কোনো ফোর্স নাই, কিচ্ছু নাই, কোনো এনার্জি লাগবে। আর আমাকে এম কোথা থেকে আনতে হবে? প্রতি টাইম আমাকে ইনফিনিটি থেকে আনতে হবে। বুঝতে পারছিস? কারণ ইনফিনিটি ছাড়া কোথা থেকে আসতে পারবে না তো, এটা আমাকে তো কাজ করতে হবে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে। এবার নেক্সট, আমি সাপোজ বহু দূর থেকে মাসটাকে এখানে আনবো, আরেকটা মাসকে এল ডিস্টেন্সে। এইবার আমাকে কাজ করতে হবে কত? জি এম এম মানে এম স্কোয়ার বাই এল। বোঝা গেছে? এইবার আমার কাছে দুটো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাকে ম্যানেজ করতে হবে। আমি যখন আরেকটা অবজেক্টকে এখানে আনবো, তখন দুটো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, তাহলে এর জন্য আমাকে কাজ করতে হবে, এরও ফিল্ডের জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে আমার কাছে, বল? আচ্ছা, এখানে কিন্তু মাইনাস দিতে ভুলিস না, কারণ এটা কিন্তু গ্র্যাভিটির এগেইনস্টে আমি কাজ করছি। তো এখানে এবার এর এগেইনস্টে যদি আমি কাজ করতে যাই, তাহলে মাইনাস জি এম স্কোয়ার বাই এল, আর এর এগেইনস্টে কাজ করতে গেলে মাইনাস জি এম স্কোয়ার বাই এল রুট 2। বোঝা গেছে? হ্যাঁ, কারণ এটাই তো ডিস্টেন্সটা। এইবার লাস্ট হচ্ছে আমাকে যে আমি এই কনফিগারেশনটাতে আনবো, তাহলে তিনটার এগেইনস্টে আমাকে কাজ করতে হবে। তিনটার এগেইনস্টে করলে কি হবে? মাইনাস জি এম স্কোয়ার, এক তো এর এগেইনস্টে তো সেম হবে, তো 2g m বাই l, 2g m স্কয়ার বাই l বলতে পারি। আর এর এগেইনস্টে তোর মাইনাস জি এম স্কয়ার বাই l রুট 2।
বোঝা গেছে? তাহলে এখানে -4gm স্কয়ার বাই এল, হ্যাঁ কি হলো, কিছু বললি? -4gm বাই এল আর -2 ইন্টু gm স্কয়ার বাই l√2। বোঝা গেছে ব্যাপারটা? এইটা হচ্ছে এক্সপ্রেশন। সিস্টেমটাকে অ্যাসেম্বল কেমন করে করতে হয় বুঝলি? সিস্টেমটাকে জিরো থেকে একদম অ্যাসেম্বল করতে হবে, যে পজিশন আছে সেই পজিশনে। মজা লাগছে অল্প? মজা যখন আসলো তাহলে আরেকটা করে ফেল। অফকোর্স, নালে কেমন করে আনবি? একটা পজিশনে আগে থেকে রাখছিস মানে আগে কাজ করছিস ইনফিনিটি থেকে আনা অব্দি ওই পজিশনে। এই সৌরদীপ বুঝলি? এবার সাপোজ এই সিস্টেমটা আছে, মাস এম, এদের মধ্যে এর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পজিশনে তৈরি হচ্ছে। তাহলে বল ফাইন্ড দি পোটেনশিয়াল এনার্জি অফ দিস সিস্টেম। হ্যাঁ সব সব দেখ সলিউশনটা দেখ, সলিউশনটা দেখ, বুঝে করলে কোনো সমস্যাই হয় না। প্রথমে আমি আগে একটা এম কে আনবো, একে আনার জন্য আমার লাইফে কোনো চাপ নেই, একে আনলাম। তারপর আমি আরেকটা এম কে আনবো, এবার আমাকে এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে কাজ করতে হবে, কারণ এর গ্র্যাভিটেশনাল ফিল্ড তো গোটা স্পেসে আছে, তো ইনফিনিটি থেকে আমাকে আনতে হবে। এই অবধি আমাকে আনতে, এল ডিস্টেন্স অবধি আনতে আমাকে কাজ করতে হবে -gm স্কয়ার বাই এল। এইবার আমি যে এই আরেকটা মালকে যে আমি আনবো এখানে, এই দুটার থেকে এল ডিস্টেন্সে আছে, তাহলে আমাকে -2gm স্কয়ার বাই এল দ্বিগুণ কাজ করতে হবে আমাকে। এরো এগেইনস্টে কাজ করতে হচ্ছে, এরো এগেইনস্টে কাজ করতে হচ্ছে। এবার তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হচ্ছে? 3gm স্কয়ার বাই এল। ক্লিয়ার? বোঝা গেছে? না, এটার পোটেনশিয়াল এনার্জি এটা স্টোর হচ্ছে। W1 তো জিরো রে বাবা, ইনফিনিটিতে তো জিরো, এর পোটেনশিয়াল এনার্জি তো ইনফিনিটিতে জিরো হচ্ছে, তো বহু দূরে কোনো পোটেনশিয়াল এনার্জি নাই। W1 টাই তো আমি বলছি। এবার ইনফিনিটিতে যদি মানিস যে জিরো না, তাহলে সেটা দিয়ে রিপ্লেস হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কারণ ইনফিনিটি থেকে তো তুই আনছিস গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্ট অবজেক্টটাকে। বোঝা গেছে? ইনফিনিটিতে পোটেনশিয়ালটা আমাকে কিছু হবে, হ্যাঁ, কিন্তু ক্লাস 11 এ তোদের মানতে হবে না এরকম। তো W1 টাকে জিরো মেনেই চলবে। W1 টা একটা জেনারেল এক্সপ্রেশন মাত্র। বোঝা গেছে ব্যাপারটা? প্রথমটা কিচ্ছুই হবে না, প্রথম অবজেক্টটাকে আনতে কোনো এনার্জি লাগবে না। তুই এক্সট্রা আনছিস কারণ তুই মুখস্থ বসাই দিছিস প্রথম এমটাকেও আনতে হবে কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে। প্রথম এমটাকে বসানোর জন্য কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড লাগবে না, তুই তো ওটাকে হাওয়াতে আনছিস রে বাবা, কারোর এগেইনস্টে তো কাজ করতে হচ্ছে না তোকে। বুঝতে পারছিস না? তুই এটাকেই আন না কেন, এটাকে আন না কেন, এটাকে আন না কেন, এটাকে আন না কেন, ডাজ নট ম্যাটার। যে কোনো একটাকে প্রথমে যদি আনে বসাস, তাহলে তো একে বসানোর জন্য কোনো কাজ করতে হবে না, কারণ তো কারোর কোনো ফিল্ডের এগেইনস্টে কাজ করছে না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার একটা প্রবলেম করতে পারবি যদি আমি তোদেরকে জিজ্ঞাসা করি যে যে এই পয়েন্টে, এই সেন্টারে পোটেনশিয়াল এনার্জি কতটা? হ্যাঁ, সেন্টারে পোটেনশিয়াল এনার্জি বলবো না, এই সেন্টারে পোটেনশিয়াল কতটা, মানে সেন্টারে একটা যে কোনো অবজেক্টকে আনতে গেলে তোকে কতটা কাজ করতে হবে। বলতো দেখি। কোনো ওটা থেকে কিচ্ছু মুভ হচ্ছে না, এই সেটআপটা আছে। এবার এই চারটার এগেইনস্টে তোকে কিছু কাজ করতে হবে, তো একটা অবজেক্টের সেন্টারে আনার জন্য সেটা বার করতে বলছি। ইয়াল্লালাম করবে, ঠিক করে বার কর। কোশ্চেনটা কিন্তু এবার বোঝ,
এবার সিস্টেমটা অ্যাসেম্বল অলরেডি করা আছে, আমি জিজ্ঞাসা করছি সেন্টারে এবার একটা অবজেক্টকে নিয়ে আসতে তোর কতটা, ডাজ নট ম্যাটার, আমি পোটেনশিয়াল বার করতে বলছি। পোটেনশিয়াল এনার্জি তোর পোটেনশিয়ালকে মাস দিয়ে মাল্টিপ্লাই করলে বার হবে। দেখ একটা পয়েন্টের পোটেনশিয়াল থাকে, একটা পয়েন্টের পোটেনশিয়াল কিছু একটা থাকে, ওটাকে যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করি সেই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বাড়াবে। দেখ একটা পয়েন্টে তোকে যে কোনো মাসকে আনতে কিছু তো একটা কাজ করতে হবে, সেটা মাসের সাথে সাথে ভ্যারি করে, যত ভারী মাস তত তোর বেশি কাজ লাগবে, বোঝা গেছে? এবার এই মাসটাকে যদি একদম সরিয়ে দিই, ঠিক যেমন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক ওরকম পোটেনশিয়াল হচ্ছে তোর, আমি একটা ইউনিট মাসকে আনছি, বুঝা গেছে? এম মাসকে আনতে এম দিয়ে মাল্টিপ্লাই তোর করতে হবে, যেমন এগুলাতে হয়েছে, কিন্তু পোটেনশিয়াল একটা পয়েন্টে যদি তোকে বার করতে এরকম মেনে নে যে আমি ইউনিট মাসকে আনছি, আমি 1 কিলোগ্রাম মাসকে আনছি, 1 ইউনিট মাসকে আমি সেন্টারে আনছি। আই শোন, দেখে দিকে কেমন করে এটা করবি, কিছু না, তুই 1 কেজির মাসকে এখানে আনছিস, এটাই তোর পোটেনশিয়াল, ইউনিট মাসকে তুই এখানে আনছিস, তাহলে এখানে আনতে গেলে তোকে এর এগেইনস্টে কাজ করতে হবে, ঠিক আছে? এনার্জি যেহেতু অ্যাড হতে থাকবে কারণ সবকিছুই তোকে এগেইনস্টে কাজ করতে হচ্ছে, তো এই ডিসটেন্সটা কি হবে, L/√2, ঠিক আছে? তাহলে তোর যে পোটেনশিয়াল হচ্ছে সেটা কি হচ্ছে, -4 ইনটু, কারণ চারটা ইকুয়াল ডিসটেন্সে আছে, 4 ইনটু GM, আরেকটা যদি তোর M থাকতো তাহলে তোর M হতো, কিন্তু এটা তুই ইউনিট মাসকে আনছিস, তো 1 হবে এখানে, আর ডিসটেন্সটা তোর কত হচ্ছে, L/√2, তাহলে পোটেনশিয়াল এই সেন্টারে কত হচ্ছে, -4 √2 GM/L। এইখানটাতে GM² কেন হলো, কারণ তুই এই এমটা আছে, এই এমটাকে আনছিস ওপর, কোথায় 3, কেন 4টা মাস আছে তো এখানে, তুই 4টা মাসের এগেইনস্টে কাজ করছিস, তুই এখানে এটাকে আনতে এরো গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, এরো গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, এরো, ঠিক আছে? বুঝতে পারলি অঙ্কিতা? এটা কি হ্যাঁ না না? ঠিক আছে, না বুঝলে বলবি আমাকে, আমি কিন্তু আবার বুঝাবো, কারণ সব তো আমিও কোনোদিন প্রথমবারে বুঝি নাই, আমাকে অনেকবার করে রিভাইজ করতে হয়েছে। যাকে এবার আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি, যেটার নাম হচ্ছে এসকেপ স্পিড। এসকেপ স্পিড টার্মটা তোরা নিশ্চয়ই সবাই টুকটাক করে শুনে আসছিস। যে কোনো একটা অবজেক্টের যদি আমি গ্র্যাভিটেশনাল পুলকে এসকেপ করতে চাই পার্মানেন্টলি, তাহলে আমাকে এসকেপ স্পিড দিতে লাগবে। যেমন আর্থ থেকে মার্সে যদি একটা রকেটকে যেতে হয়, তাহলে ওকে এসকেপ স্পিড দিয়ে আগে আর্থের গ্র্যাভিটেশনাল পুল থেকে বাড়াতে হয়, বোঝা গেছে ব্যাপারটা? তো এই এসকেপ স্পিডটা ক্যালকুলেট কেমন করে সায়েন্টিস্টরা বুঝলো যে না, আমাকে এতটা থ্রাস্ট দিতে হবে, আমাকে এতটাই ভেলোসিটি আমাকে দিতে হবে যে পৃথিবী থেকে বাড়ায় যাবে একদম। আমি কেমন করে বুঝবো যে এতটার বেশি আমাকে দিতে হবে, লিমিটটা আমি কি করে টের পাবো? আনসার হচ্ছে নিউটনকে জিজ্ঞাসা করো। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস ভেবে দেখ, তোর ফর দ্যাট ম্যাটার যে কোনো একটা অবজেক্টের তোর টোটাল এনার্জি আমরা কেমন করে বলি? যে কোনো একটা অবজেক্টের টোটাল এনার্জি আমরা কেমন করে বলবো? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জিকে যদি W ধরিস, কাইনেটিক এনার্জি হাফ mv² হবে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, সাপোজ আমি এরকম বলছি যে একটা অবজেক্ট আছে
যাকে ইনফিনিটিতে রিচ করতে হবে। ইনফিনিটিতে আমি বারবার ইনফিনিটি কেন বলছি, কারণ ইনফিনিটিতে গ্র্যাভিটেশনাল ফোর্সটা জিরো হয়, এক্স্যাক্টলি জিরো হয়ে যায়, মানে বহু দূরে আর কি। তো সাপোজ আমি বলছি যে একটা অবজেক্ট আমি ছুড়লাম, বহু জোরে আমি ছুড়লাম, তো একটা পয়েন্ট পরে মানে ইনফিনিটিতে ধর ওর কিছু একটা ভেলোসিটি হবে, ফাইনাল ভেলোসিটি কিছু একটা হবে, ওটাকে আমি ভিএফ দিয়ে দিলাম। আর ওয়ার্ক ডানটা তাহলে কি হবে, ওই জিরো থেকে ইনফিনিটি অবধি যতটা কাজ করতে হয়েছে সেটা, তাই তো? আমি কোথায় পৌঁছানোর চেষ্টা করছি বোঝ একবার, আমি এসকেপে পৌঁছানোর চেষ্টা করছি। এসকেপ মানে আর্থের গ্র্যাভিটেশনাল পুলকে এক্সিড করতে হবে, আমাকে পার করতে হবে, ক্রস করতে হবে আমাকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এসকেপ যদি আমাকে করতে হয় আর্থের গ্র্যাভিটেশনাল পুল, তাহলে আমাকে ইনফিনিটি অবধি অবজেক্টটা নিয়ে যেতে হবে, তারপর আমাকে সাস্টেন করাতে হবে ওকে, তাই তো? আচ্ছা, এবার সাপোজ আমি এরকম বলছি, এটা তো ফাইনাল অবস্থা, বুঝতে পারছিস? ইনিশিয়ালি সাপোজ আমি বলছি একটা ভেলোসিটি দিয়ে ছোড়া হলো অবজেক্টটাকে, সাপোজ ইনিশিয়ালি ভিআই দিয়ে অবজেক্টটাকে ছোড়া হলো। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? আর কোথা থেকে ছোড়া হলো, সাপোজ একটা ডিস্টেন্স, একটা পার্টিকুলার ডিস্টেন্স এইচ থেকে এখান থেকে ছড়ালো, পথ করে এখান থেকে ছোড়া হলো, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, এই পয়েন্টে এনার্জি কতটা ছিল, টোটাল এনার্জি, এই পয়েন্টে টোটাল এনার্জি কতটা ছিল বোঝ। আমি হাইট এইচ থেকে আমি টপ করে ছুড়লাম, হাইট এইচ এনার্জিটা কত ছিল বল? এর এক তো এর পোটেনশিয়াল এনার্জি যেটা, তো পোটেনশিয়াল এনার্জি কি হবে, মাইনাস জি এম ই, আর এর স্মল এম অফকোর্স এর মাসটা এম, বাই কত হবে এইচ প্লাস আর ই। এই আর ই হচ্ছে আর্থের রেডিয়াস, হ্যাঁ, কারণ আমি আর্থের জন্য ক্যালকুলেট করছি, এটা যে কোনো কিছুর জন্য হতে পারে, ডাজ নট ম্যাটার, আমি এটা আর্থের জন্য ক্যালকুলেট করছি, যে কোনো কিছুর জন্য এটা হতে পারে। আর্থ দিয়ে কেন বারবার শুরু করি, কারণ আর্থ থেকে নিউটনের ল অফ গ্র্যাভিটেশন বারবার। আরে বাবা সেটা নিয়ে আমি কনসার্ন না, তো আমি বলছি যে কোনো একটা জেনারেল তোর হাইট এইচ, যেটাকে আমি আই এইচ ইকুয়াল টু 0 পুট করলেই পাই যাবো তোর এই এক্সপ্রেশনটা, আমার তো কোনো চাপ নেই লাইফে, আমি একটা জেনারেল এক্সপ্রেশন বার করার চেষ্টা করছি। এটা হলো এর পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টে রিচ করতে যতটা লাগবে, প্লাস এর কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ইন্টু ভিআই স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? এটুকু বুঝলি কিনা বল, বুঝলি এটুকু? এইবার যদি ইনফিনিটিতে যদি ওয়ার্ক ডান জিরো আমি মেনে নিয়েছি, এটা আমি মেনে নিয়েছি, এটা আমি অলরেডি মেনে নিয়েছি, তাহলে আমি কি বলতে পারবো যে ধীরে ধীরে কনজারভেশন অফ এনার্জি, কারণ এনার্জি কোথাও ওয়েস্ট হচ্ছে না, তো এই এইচ এ যা এনার্জি হবে সেটাই ইনফিনিটিতে এনার্জি হবে, বলতে পারি টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট থাকছে, টোটাল এনার্জি কি চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমি এখানে ছুড়লাম এই আসলো, টোটাল এনার্জি এই প্রসেসে চেঞ্জ হচ্ছে কোনো, টোটাল এনার্জি সম্পূর্ণ এনার্জিটা তো অ্যাজ ইট ইজ আছে। বোঝা গেছে ব্যাপারটা? তো আমি তাহলে কি করব, আমি লিখতে পারি ই ইনফিনিটি ইজ ইকুয়াল টু ই এইচ, ওই দেখ এদিকে কি চলছে বল, ঠিক আছে? তাহলে ইনফিনিটিতে যা টোটাল এনার্জি সেটা এখানে টোটাল এনার্জি, তাহলে বলতে পারি হাফ এম ভিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভিআই স্কোয়ার মাইনাস জি এম ই এম বাই এইচ প্লাস আর ই, বলতে পারি এটা একটা জেনারেল এক্সপ্রেশন মাত্র, ক্লিয়ার? আচ্ছা, এইবার এই জিনিসটা ভালো করে বোঝ, এই জায়গাটা বোঝার আছে। এসকেপ ভেলোসিটি মানে ওকে জাস্ট বাউন্ডারি পয়েন্টটা বার করতে হবে, জাস্ট বাউন্ডারি, তার মানে ওই অবধি গেলে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে তোর এসকেপ ভেলোসিটি, ওই অবধি গেলে ভেলোসিটি জিরো হোক কোনো অসুবিধা নাই, ওই অবধি গিয়ে জাস্ট যাতে জিরো হয়ে যাবে, জাস্ট বাড়ায় গেল আর কি, তাহলে ফাইনাল ভেলোসিটি আমি জিরো দিলে কিছু অন্য কিছু হতে পারে, বাট সেটা তো মিনিমাম হচ্ছে না, ফাইনাল ভেলোসিটি যদি কিছু একটা থেকে যায় সেটা তো মিনিমাম হচ্ছে না, মিনিমাম ভেলোসিটি যেটা আমাকে দিতে হবে, মিনিমাম ভেলোসিটি মানে এখান থেকে আমি একটা ভেলোসিটি দিলাম, ওই পয়েন্টে গিয়ে জিরো হচ্ছে, আর্থ থেকে বাড়াচ্ছে না,
এবার ইনফিনিটিতে জিরো হওয়া মানে আর্থের থেকে জাস্ট বেরিয়ে গেল, জাস্ট বেরোলো। বেরোনোর পর চলতে থাকবে, স্পেস তো বেরোনোর পর চলতে থাকবে। আরে ফাইনাল ভেলোসিটি জিরো মানে এটা একটা বর্ডার কেস, এর থেকে বেশি যদি আমি দিই তাহলে চলতে থাকবে বাইরে দিয়ে। একদম এই এক্সাক্ট ভেলোসিটিটা, এই ইনিশিয়াল ভেলোসিটি অ্যাপ্লাই করলে জাস্ট না তো ঢুকবে না বেরোবে, এরকম। বুঝতে পারছিস ব্যাপারটা? না গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢুকবে না বেরোবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি হাফ এম ভি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ই এম বাই এইচ প্লাস আর ই। বলতে পারি এরকম, এম এম কেটে গেল। এবার ভেবে দেখ, আমি যদি এইচটাকে জিরো করে দিই মানে আমি সারফেস থেকে ছাড়ছি। এসকেপ ভেলোসিটি এটা তো একটা পার্টিকুলার হাইট থেকে হলো। এবার আমি যদি সারফেস থেকে ছাড়ি, একটা অবজেক্টকে সারফেস থেকেই ছাড়বো আমি, ইফ এইচ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা হচ্ছে সারফেস থেকে আমাকে কতটা ভেলোসিটি দিয়ে ছাড়তে হবে। তাহলে এটা হাফ ভি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ই বাই এইচ প্লাস আর ই হচ্ছে। এইচটা এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ভি আই কি হচ্ছে 2 জি এম ই বাই আর এর রুট, তাই তো? এইবার এখানে আমি ওপর নিচে আর ই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আর ই স্কোয়ার বাই আর ই হবে। জিএম বাই আর স্কোয়ার কি? স্মল জি। এটা হচ্ছে তোর এক্সপ্রেশন এসকেপ ভেলোসিটি। বুঝতে পারছিস? এটা আর্থের, এটা আর্থের সারফেসে জিটা, এটা আর্থের ক্ষেত্রে। তুই এখানে যে কোনো জি লাগাবি, করেসপন্ডিং মুনের জন্য সাপোজ তুই লাগালে মুনের রেডিয়াস, মুনের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তোরা নিজেরা করে দেখতে পারিস, গুগলে ভ্যালু পেয়ে যাবি, এই ফর্মুলাটা লাগাবি। আর্থের ভীষণ ফেমাস ভাবে এসকেপ ভেলোসিটি আর্থের জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয় অ্যাপ্রক্সিমেটলি। আমি মানছি না ওসব কিছু, এটা একদম আইডিয়াল কেস আমি মানছি। বুঝতে পারছিস? আমি কোনো অ্যাটমসফিয়ারের কোনো কিছুর কোনো আমি ইন্টারফারেন্স মানছি না এখানে। আই এম অনলি কনসার্নড উইথ গ্র্যাভিটি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি। ঠিক আছে? এরকম করে তুই যদি মুনের দেখিস মোটামুটি 1/5 হয়। তার এসকেপ ভেলোসিটি মুনের জন্য অ্যাপ্রক্সিমেটলি 2.3 কিলোমিটার পার সেকেন্ড হয়। এসকেপ ভেলোসিটির মানেটা তো বুঝছিস তোরা? আজকে ক্যালকুলেশনটা দেখলি কেমন করে ম্যাথ করা হয়, কেমন করে ওরা বোঝে আর্থের এসকেপ ভেলোসিটি এরকম। ওরা কি বারবার বার করে দেখছে 1 কিলোমিটার পার সেকেন্ডের ছোড়ো দেখো আসতেছে কিনা, 2 কিলোমিটার পার সেকেন্ডের ছোড়ো আসতেছে কিনা, এমন করে ধরেই করছে ওরা, হাতে কলমে করছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এটা যাতে মাথায় ভালোভাবে থাকে। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পলস আছে প্রচুর এনসিইআরটি বইতে, ভালো করে দেখ, নিজেদেরকে পড়তে হবে। এখানে পড়ে তোরা আউটলাইনটা পেলি চ্যাপ্টারে, পড়তে কিন্তু তোদের এনসিইআরটি হবে ঘুরে ফিরে আলটিমেটলি লাইন বাই লাইন। এনসিইআরটি তে খুব সুন্দর করে এক্সপ্রেশন গুলো সব দেওয়া আছে। না, এনসিইআরটি তে খুব সুন্দর করে জিনিসপত্র দেওয়া আছে, ব্যবহার করবি, এনসিইআরটি লাইন বাই লাইন পড়বি, দেখবি মজা লাগবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইবার আসি নেক্সট দিন, আবার নেক্সট ফ্রাইডে। আচ্ছা টাইম কিন্তু 7:30 থেকে, যাদের যাদের মনে নাই তাদের আবার বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ একজন দেখ ঘুমন্ত পুরি ঘুমাই আছে, আর আসলো না। দিব দাঁড়া একটু গুছাই নি জিনিসপত্রগুলো, আমার এখন খুব চাপ চলছে। কারণ তুই তো 7:30 আসলি। হ্যাঁ গ্রুপের ডেসক্রিপশনে দেখে নিস 7:30 লেখা আছে ক্লাসের টাইম। আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। বেসিক্যালি এটা আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এটাতে। এটা হচ্ছে তোর স্যাটেলাইট, আর্থের স্যাটেলাইট। আর্থের ন্যাচারাল স্যাটেলাইটের কথা বলছিলাম, স্যাটেলাইট গুলো স্পেসে ছোড়া হয়, কারণ স্পেস এক্স ফাটায় ছুড়ে যাচ্ছে। ইন্ডিয়া প্রচুর স্যাটেলাইট পাঠাচ্ছে, একটা রকেটে তো একটা পিএসএলভি তে তো একসাথে মনে হয় 100টার উপরে রকেট পাঠায়, 105টা স্যাটেলাইট পাঠাইছিল একবার 105টা ছাড়ছে, ভাব।
মানে ক্যালিবার ভাব। আর সবাই ফায়দা লোটে, ইন্ডিয়াতে সবকিছু খুব কম প্রাইসে পাওয়া যায়, না করো, সস্তা নশা। আচ্ছা অফকোর্স কানা হয়ে লঞ্চ করবে নাকি? আশ্চর্য, সবকিছু ম্যাটার করে, ওয়েদার কন্ডিশন, আর্থের পজিশন তোর কেমন আছে, কি কি এফেক্ট করবে, সব প্রচুর কনসিডারেশন থাকবে। তুই যেমন নিজেকে সাইকেলে লঞ্চ করিস সেরকম করে রকেট লঞ্চ হয় না বাবু। রকেট লঞ্চ একটা বিশাল কমপ্লেক্স কেস, অত বড় একটা অবজেক্ট হুট করে পেছন দিয়ে আগুন ছাড়ে উঠবে, ভাই চাপ কেস আছে, অত সোজা না। অফকোর্স না, বৃষ্টিতেও লঞ্চ হবে, লঞ্চ বৃষ্টিতে হবে না এরকম, কিন্তু ক্লিয়ার স্কাই থাকলে কি ন্যাভিগেশনের সুবিধা হয় আর কিছু। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি আর্থের একটা ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে তোর চাঁদ, মুন। চাঁদ ওই মোটামুটি 27 ডেজ লাগায় বন 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 করে ঘুরে বেড়াবে আর্থের চারিদিকে। বাট আমাদের কনসার্ন সেটা না, আমাদের কনসার্ন হচ্ছে ওই গল্প দিদা, আমাদের কনসার্ন হচ্ছে এই স্যাটেলাইট গুলো যেগুলো আমরা পুতপুত করে পাঠাই বাইরে, মিলিটারি স্যাটেলাইট, সার্ভেলেন্স স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, হাবিজাবি স্যাটেলাইট, স্পাই স্যাটেলাইট, কত কিছু। যেমন তোর আমাদের যাতে আমরা যাতে নিউক্লিয়ার পাওয়ার্ড নেশন না হই, তার জন্য আমেরিকা জি জান লাগার চেষ্টা করছিল। পোখরানে, যে তোরা সিনেমাটা যদি দেখে থাকিস, খুব সুন্দর ডাইরেকশন করেছে। আমেরিকা একটা স্পাই স্যাটেলাইট লাগায় রাখছিল, যেটা সব সময় দেখবে যে কি চলছে ওর উপরে, কিছু চলছে কিনা, কিছু এক্সপেরিমেন্ট চলছে কিনা। ইন্ডিয়া যেভাবে নিউক্লিয়ার পাওয়ার হলো, পুরো দুনিয়া কাঁপায় দিছিল ইন্ডিয়া। কেউ চাইতো না ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার হোক, কারণ ব্রিটিশ তো এমনি তো অগাধ বলদ ওরা, সব এখান থেকে পয়সা ওখান থেকে লুইটে নিয়ে গিয়ে দেখাচ্ছে আমাদের পয়সা আছে। আরে হোদল কুতকুত সব তো এখান থেকে নিয়ে গেছিস। আচ্ছা, মানে সবচেয়ে নির্লজ্জ নেশন যদি কিছু হয় সেটা ইংল্যান্ড, সবচেয়ে নির্লজ্জ নেশন। কনফিডেন্স নিয়ে চোরা মিউজিয়াম দেখায় রাখছে, এই যে চোরা মিউজিয়াম সব চুরি করে আনছি এখানে। মানে নির্লজ্জের উপর নির্লজ্জ। এখানে ভেঙে চুরি নিচ্ছে, কোহিনুর ভেঙে নিয়ে ওই কি বলে ওখানে রানী বাইচে থাকে, রানী তাকে লাগাই দিচ্ছে। তো এমনি তোর বেসিক্যালি দেখ, পয়সা থাকলে সবকিছুই হয়। আর পয়সা আর কি এখান থেকে নিয়ে গেছে, এখান থেকে পয়সা নিয়ে গিয়ে এখানে খালি পপুলেশন দিচ্ছে আমাদের আর কিছু। আচ্ছা যাকে, তবে বেসিক্যালি এই স্যাটেলাইটের মেজারমেন্ট কেমন করে হয় সেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা গল্প। আপাতত যদি ম্যাথটা দেখিস, এটা বেশ সিম্পল। তো বেসিক্যালি এটুকু ভেবে দেখ, এটা যে বন করে যে ঘুরছে, একটা ফোর্সের জন্য, একটা সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ঘুরছে, এই মাসটা এম ধরে না, এটার মাস ধরে না এম, একটা সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ঘুরছে, সেই ফোর্সটা কি হবে? এম ভি স্কয়ার বাই আর, তাই তো? এম ভি স্কয়ার বাই ডিস্টেন্স বিটুইন দিস টু। তাহলে এম কি হবে? এম ভি স্কয়ার মানে এই যে ভেলোসিটিতে ঘুরছে, বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার হবে এটা। আমি এইচ ডিস্টেন্সে মেনে নিলাম স্যাটেলাইটটা আছে, বোঝা গেছে? এখানে আর মানে কিন্তু রেডিয়াস অফ আর্থ, কারণ আমি আর্থের স্যাটেলাইটের কথা বলছি। হ্যাঁ, এম ভি স্কয়ার বাই আর, আর স্কয়ার না, সরি আর। আরে এম ভি স্কয়ার বাই আর হয় না সেন্ট্রিপিটাল ফোর্স, বোঝা গেছে? ভি স্কয়ার বাই আর হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এইবার তোর আমাকে বল গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? এটা তো হলো সেন্ট্রিপিটাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হবে? জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ভেবে দেখ, এই দুটো সেম হবে না? সেন্ট্রিপিটাল ফোর্সটাই গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সটাই তো সেন্ট্রিপিটাল ফোর্সটা অফার করছে। অফকোর্স, সব সময় তাই।
সব সময়তেই তাই। তাহলে আমি বলতে পারি fc is equal to fg। তাহলে এখান থেকে mv স্কয়ার বাই r প্লাস h এটা gmm বাই r প্লাস h হোল স্কয়ার হবে। তাহলে এখান থেকে r প্লাস h হোল স্কয়ার কেটে যাবে, mm কেটে যাবে এখানে। তাহলে v যদি তুই দেখিস কি হবে, এটা রুট gm বাই r প্লাস h। বোঝা যাচ্ছে ব্যাপারটা? h যদি তোর 0 হয়ে যায় তাহলে এখান থেকে ওইভাবে তুই এক্সপ্রেশন গুলো পেয়ে যাবি। আচ্ছা, এটা হচ্ছে তোর একটা হাইট। এই 0 তো বেসিক্যালি হবে না, এই 0 কখনো সম্ভবই না একটা স্যাটেলাইটের জন্য, বাস এটা বললাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছিস, এই যত বাড়বে এই গোটা এক্সপ্রেশনটা তত কমবে, তাহলে ভি ততটা কমবে। তো তুই একটা স্যাটেলাইটকে যত দূরে রাখবি পৃথিবী থেকে তার তত কম ভেলোসিটি লাগবে চাই, বুঝতে পারছিস? তাকে যদি থাকতে হয় এই পার্টিকুলার অরবিট ডিসটেন্স এইচ এর যদি মেইনটেইন করতে হয় তাকে, তাহলে ওকে একটা পার্টিকুলার স্পিড মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে এটা। অফকোর্স এই হাইটটা মেইনটেইন করে বলেই তো এই ভেলোসিটিতেই করতে পারবে, তাছাড়া পারবে না। এর থেকে বেশি ভেলোসিটি হলে বাইরে চলে যাবে, বুঝতে পারছিস? চলে যাবে বাইরে। অরবিটে স্টেবল থাকতে হলে তোকে একটা পার্টিকুলার ভেলোসিটি রাখতেই হবে, বোঝা গেছে? আচ্ছা, নাহলে তো ঢুকতে থাকবে ভিতরে। আচ্ছা, এইবার সাপোজ আমি যদি টাইমটা ক্যালকুলেট করতে চাই, এটা তো আমি পাই গেলাম স্পিড, কি স্পিডে একে বনবন করে ঘুরতে হবে। তাহলে টাইমের কত লাগবে? ডিসটেন্স বাই স্পিড করলে টাইম পাবি। তো ডিসটেন্স মানে কি? গোটা অরবিটের ডিসটেন্সটা, সেটা কি হচ্ছে 2 পাই ইনটু r প্লাস h, তাই তো, হোল স্কয়ার। কানের গোড়া মারবো 2 ডিভাইডেড বাই v কত হচ্ছে রুট gm বাই r প্লাস h। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভেবে দেখ, এই স্কয়ার রুটটা যদি ওপরে চলে যায় তাহলে 2 পাই r প্লাস h হোল টু দি পাওয়ার 3/2 বাই রুট gm পাবো আমি এক্সপ্রেশনটা টাইম পিরিয়ডে। আরে এখানে 1 ছিল আর এখানে রুট ওভার r প্লাস h মানে r প্লাস h টু দি পাওয়ার হাফ ছিল, উপরে উঠে গেল 3/2 হয়ে গেল, পাবো এটা। এইখান থেকে তুই যদি টি কিউব করিস, এগুলো তো সব কনস্ট্যান্ট, সরি টি স্কয়ার যদি করিস, টি স্কয়ার যদি করিস, এগুলো তো বাকি, তো এগুলো তো সব কনস্ট্যান্ট, তাহলে এটা r প্লাস h হোল কিউবের প্রপোর্শনাল হবে। এটাই কেপলারের থার্ড ল না, এখান থেকে আনা, বুঝতে পারছিস? মানে চিন্তা ভাবনাটা এভাবেই আসছে। এটা যদিও আমরা নিউটনের ল টা সব ইউজ করলাম, কিন্তু চিন্তা ভাবনাটা মানে দেখতে পারিস যে এটা ভুল না, এই আইডিয়াটা ভুল না। কেপলার অন্যভাবে এনেছিল জ্যামিতি দিয়ে, কিন্তু আইডিয়াটা এখান থেকেও ডিরাইভ করা যায়। বোঝা গেছে ব্যাপারটা? এটাই তোর কেপলারের ল ছিল না, মনে পড়ছে? হ্যাঁ, এটার কিউব হয়ে যাচ্ছে, তোর এটা স্কয়ার হয়ে যাচ্ছে, ওটা কনস্ট্যান্ট হচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? বল বুঝছিস কিনা? হ্যাঁ, আরে বাবা, এখানে রুট r প্লাস h আছে না, এখানে তো r প্লাস h আছে, r প্লাস h ইনটু রুট r প্লাস h, x ইনটু রুট x, মানে x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস হাফ x টু দি পাওয়ার 3/2 হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, বল। 1/3 4 রুট হলে 1/4, 1/5। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইখান থেকে যদি এইচটাকে খুব ক্লোজ মানিস, এইচটাকে যদি মানিস যে স্যাটেলাইটটা এতটাই কাছে আছে পৃথিবীর, যে পৃথিবীর রেডিয়াসের সাথে একদম ইনকম্পারেবল, আটটা এইচটাকে আমি 0 করে দিলাম অ্যাপ্রক্সিমেটলি। এগুলো খুব বাজে অ্যাপ্রক্সিমেশন, কিন্তু ফিজিক্সে আমরা করি। যদি করিস সব ভ্যালু বসিয়ে এই অ্যাপ্রক্সিমেটলি 85 মিনিটস পেয়ে যাবে। মানে যদি খুব কাছে, ধর আর্থের রেডিয়াস 6000 কিলোমিটার, তো ধর
ধর 10-15 কিলোমিটার উপরে একটা স্যাটেলাইটকে ঘুরতে হবে সাপোজ, তাহলে 10-15 কিলোমিটার ভালো অ্যাপ্রক্সিমেশন না, বাট স্টিল এক্সটাকে 0 পুট করেছি। কারণ 6000, সাপোজ তোর ফুল মার্কস এক্সামে 6000, তুই 10 পাইছিস, তাহলে 0 ইকুইভ্যালেন্টই সেটা ওরকম। তো এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করিস, এই যে বাড়িতে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারিস, 85 মিনিট পাবি। এটা তো আমি অরবিটাল টাইমটা পেয়ে গেলাম। এরকম বেসিক্যালি আমি যে কোনো জায়গায় যাচ্ছি, আমি বসেই তো আছি, সবার রেস্ট হ্যাং হয়ে গেছে। তো যে কোনো জায়গায় তুই যাচ্ছিস, তুই যত দূরেই অরবিট রাখ না কেন, ওখানকার অরবিটাল টাইম কত লাগছে, অরবিটাল ভেলোসিটি কত লাগছে, ফর্মুলা দিয়ে কিন্তু ইজিলি বার করতে পারবি। ক্লিয়ার? আর এগুলো এমন না যে কিছু মুখস্থ করতে হবে, যখন তখন বার করতে পারবি। এগুলো বিশাল কিছু না, কারণ সবই আমি স্টেপ বাই স্টেপ বলছি, দেখাচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, সাপোজ আমি এই যে এই স্যাটেলাইটটা যেটা বনবন করে ঘুরছে, তার আমি এনার্জি বার করতে চাই, টোটাল এনার্জি। কি হবে টোটাল এনার্জি বল? কি? একদম পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এইবার পোটেনশিয়াল এনার্জি কি হবে? মাইনাস GMM বাই R প্লাস H। কাইনেটিক এনার্জি কি হবে? এখানে দেখ, ভেলোসিটি যদি তোর এটা হয়, কাইনেটিক এনার্জি কি হবে? হাফ m ইন্টু ভি স্কোয়ার, মানে GM বাই R প্লাস H। তাহলে কি হবে? প্লাস হাফ GMM বাই R প্লাস H। তাহলে এখানে দেখছিস এটা হচ্ছে মাইনাস এক্স, এটা প্লাস হাফ এক্স, তাহলে এটা মাইনাস হাফ ইন্টু GMM বাই R প্লাস H হচ্ছে। এটা একটু মনে রাখার, একটা টোটাল এনার্জি একটা অরবিটিং স্যাটেলাইটের মাইনাস GMM বাই 2 ইন্টু R প্লাস H হবে। এটা মনে রাখা খুব দরকার যে তোর টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ তোর কাইনেটিক এনার্জি। দেখতে পাচ্ছিস কাইনেটিক এনার্জি, এটা টোটাল এনার্জি ওর নেগেটিভটা, আর টোটাল এনার্জি যেটা হচ্ছে সেটা হাফ অফ কত হবে? পোটেনশিয়াল এনার্জি। এই জিনিসটা একটা অরবিটিং স্যাটেলাইটের জন্য মনে রাখা কিন্তু খুব দরকার, যে কোনো সময় দিয়ে দিল, খালি অরবিটিং স্যাটেলাইটের জন্য যদি তোকে বলে দিল the potential energy of an orbiting satellite is এত, find the total energy, তখন তুই বনবন করে খুঁজবি, আরে বাবা কাইনেটিক এনার্জি দেয় নাই, পারবো না, কোশ্চেন ভুল, ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন। না, সেটা না, পাতি পোটেনশিয়াল এনার্জিকে হাফ করে দিবি, টোটাল এনার্জি পেয়ে যাবি। বা কাইনেটিক এনার্জি দিয়ে দিলে ওটা নেগেটিভ করে দিবি, টোটাল এনার্জি পেয়ে যাবি। বেসিক্যালি কাইনেটিক এনার্জি যে ভ্যালুটা টোটাল এনার্জি সেটাই ভ্যালু করে দিবি। বোঝা যাচ্ছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই তো প্রায় শেষ হয়ে গেল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, লজ্জা করেন না জিজ্ঞাসা করতে? এতদিন ধরে পড়তেছিস আমার কাছে। হ্যাঁ, নেকা মানে মায়ের আদর খায় খায় একদম টোটাল নেকা। আচ্ছা, হ্যাঁ, না নাই, দেখলাম না, তোরাই তো বললি নাই। আমার ওপর এখন আঙুল? মেয়েদের লজ্জা নাই রে আজকালকার দিনে, নির্লজ্জ একদম। তুইও একই গ্রুপে? এ দিছিল সিলেবাসটা। আচ্ছা এই থাম, চুপ করে কমপ্লিট করেনি, আর 5 মিনিট আছে। তো বেসিক্যালি আরেক ধরনের স্যাটেলাইট হয়, একটা তো অরবিটিং স্যাটেলাইট যেটা বনবন করে ঘুরছে, আরেক ধরনের স্যাটেলাইট হয় যেটাকে আমরা বলি জিও স্টেশনারি। এদিকে মধ্যে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি মানে যেই স্পিডে আর্থ ঘুরছে সেই স্পিডেই স্যাটেলাইটটা ঘুরছে। এর জন্য জিও স্টেশনারি স্যাটেলাইটকে তুই সবসময় দেখবি একটাই জায়গাতে আছে। এমনি স্যাটেলাইটটা তো রাত্রে দেখতে পারিস বনবন করে ঘুরছে, ধর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 70,000 কিলোমিটার পার সেকেন্ডে ঘুরছে, পার আওয়ার। কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট দেখবি এখানেই দাঁড়াচ্ছে স্যাটেলাইট।
আর যেভাবে ঘুরছে ওভাবে ঘুরছে, তাই এটার নাম জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, জেনারেলি ওয়েদার স্যাটেলাইট গুলো এরকম হয়, জিও স্টেশনারি, কারণ ওদেরকে একটা পয়েন্টে ওয়েদার ঠিক করে বার করতে হয়, তোরা মুভ কেমন করে করবে, বুঝতে পারছিস? জেনারেলি আমি বলছি, এরকম অনেক ধরনের স্যাটেলাইট আছে। তো তাদের জন্য যেহেতু জিও স্টেশনারি স্যাটেলাইট খুব কাছে হয় না, পৃথিবীর খুব কাছে হয় না জিও স্টেশনারি স্যাটেলাইট, বেশ খানিকটা দূরে হয়। তো এর একটা এক্সপ্রেশন আছে, এটা মনে নাও রাখতে পারিস, আমার তো কোনোদিন কাজে লাগে নাই। আর প্লাস এইচ এর যে এক্সপ্রেশনটা, মানে কোন হাইটে এটা থাকবে, জিও স্টেশনারি স্যাটেলাইট কোন হাইটে থাকবে পৃথিবী থেকে, সেটা বার করে একটা ফর্মুলা দিয়ে, টি স্কোয়ার GME বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2। এই যে এটাই এর ডেরিভেশন, এটাই এর ডেরিভেশন। হ্যাঁ ঠিক আছে, এটাই ডেরিভেশন। তো বেসিক্যালি এটা দিয়ে ওখানে যেমন আমরা অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছিলাম, এইচ খুব ছোট, এইচ জিরো, এইচ জিরো খুব ছোট, এই ওই, এইখানে আমরা আর প্লাস এইচ মানে কতটা হাইট উপরে হবে, কতটা দূরে থাকবে আর্থের সেন্টার থেকে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, সেটাই বার করতে পারি। এখান থেকে তোর এইচ মোটামুটি এইচ আসে 35,800 কিলোমিটার। 35,800 কিলোমিটার, 35,800 কিলোমিটার দূরে থাকতে হয় একটা জিও স্টেশনারি স্যাটেলাইটকে। বুঝতে পারছিস ব্যাপারটা? যদি ওকে ওই অরবিটটা মেনটেন করতে আর্থের স্পিডের সাথে, কেন এই অরবিটটা ম্যাটার করছে, কারণ আর্থের যে রোটেশন স্পিড সেই স্পিডে একে যাইতে হচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা? এর জন্য এই অরবিটটা লাগে। ক্লিয়ার? টাইম পিরিয়ড 24 আওয়ার্স। আরে কমন সেন্স লাগা, বুঝতে পারছিস? এখানে একটা খুব সুন্দর ব্লু বক্স করে দেওয়া আছে, ইন্ডিয়া স্লিপ ইনটু স্পেস, এটা পড়বি, দেখতে হবে না, আমি জানি না, আমি স্যাটেলাইট এক্সপার্ট। বল। জিপিএস স্যাটেলাইট মানে খুব খুব সুন্দর, হট দেখতে। আচ্ছা, জিপিএস এর জন্য আই গেস অরবিটিং স্যাটেলাইট, আমাকে একটু দেখতে হবে, এগুলো আমি ভুলে গেছি, খেয়াল নেই আমার, দেখতে হবে, গুগল করলে পাই যাবে। আচ্ছা, লাস্ট টপিকটা আমাদের হচ্ছে ওয়েটলেসনেস। ওয়েটলেসনেস, এবার এতক্ষণ গ্র্যাভিটেশন পড়লাম, চ্যাপ্টারটা শেষ হচ্ছে গ্র্যাভিটেশন নাই যখন, তখন সেটা দিয়ে। তো ওয়েটলেসনেস একটা কি ফেনোমেনা, দেখ তুই আপাতত খুব ভার এক্সপেরিয়েন্স করিস নিজে, নাগরদোলনায় উঠলে হালকা মনে হয় খুব, বা তোকে যদি কোনোদিন ঘেটি ধরে উপর থেকে ফেলে দেয় পাহাড়, কিছু মুহূর্তের জন্য হালকা ফিল করি, হ্যাঁ হয়, সেটাকে বলা হয় ওয়েটলেসনেস। কেন? কারণ তোর যে ওয়েটটা কি জিনিস, ওয়েটটা হচ্ছে তুই এখানে বসে আছিস, আর্থ তোর উপর একটা নরমাল লাগাচ্ছে এর এমজির এগেইনস্টে, সেটা হচ্ছে তোর ওয়েট, সেটা তুই ফিল করিস, বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু তুই যদি ওপরে যদি ভাসিস, তার মানে কি তোকে, হ্যাঁ এক মিনিট, তোকে এমজির একদম এক্সাক্ট অপোজিট তোকে ফোর্স লাগাতে হবে, তাই তো? না ছাড়া তো ভাসবে না। তো যেহেতু তোর এই ফোর্সের তোর কোনো এফেক্টই পড়ছে না তোর উপরে, তোর ওয়েটলেস ফিল হবে, এটা কি বলে? ওয়েটলেসনেস। এই ওয়েটলেসনেস যেখানে গ্র্যাভিটি বা ভেরি লেস গ্র্যাভিটি, স্পেসে যেমন মাইক্রো গ্র্যাভিটি সিচুয়েশন হয়, সেখানে অ্যাস্ট্রোনটরা ওয়েটলেস ফিল করে, ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। ওয়েটলেসনেস এর তোর অনেক জিনিসপত্র আছে, এক্সপেরিমেন্ট, যেগুলো তোরা একটু ইউটিউব খুলে দেখতে পারিস। একটা বাবেল ফেলছিস, হ্যাঁ, এখানে তোর গোল 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 করে একদম থাকছে, জলের ড্রপ সবসময় গোল ফর্ম করে যায়, অনেক মজার জিনিস হয়। হ্যাঁ, দেখবি যে কোনো কিছু একটা ঘুরাবি, ঘুরতে থাকবে, ইনার্শিয়ার এফেক্ট গুলো দেখবি ওয়েটলেসনেসে। এটা হচ্ছে আমরা চ্যাপ্টারটা কি ক্রনোলজিতে পড়লাম, গ্র্যাভিটেশন কেমন করে এসেছে, কেমন করে সব সূত্রগুলো এসেছে, কেমন করে স্যাটেলাইট অরবিট করে, ব্লা ব্লা। এট লাস্ট আমরা চ্যাপ্টারটাকে শেষ করলাম যে গ্র্যাভিটি না থাকলে কেমন হয় ব্যাপারটা, না